আচ্ছা দেখো, হ্যাঁ, দেখো প্রথম যে প্রশ্ন আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে বীমা খাতের জন্য ইন্ডিয়ান অ্যাকাউন্ট্যান্ট স্ট্যান্ডার্ডস, আইএনডি মানে ইন্ডিয়ান, এ মানে হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, এস ফর স্ট্যান্ডার্ডস, কোন সংস্থা প্রবর্তন করেছে? তো অপশনে রয়েছে সেবি, আরবিআই, আইআরডিএআই আর এলআইসি। তো প্রথমত হচ্ছে যে স্টান ইন্ডিয়ান অ্যাকাউন্ট্যান্ট স্ট্যান্ডার্ড, এই বিষয়টা কি, এটা আগে আমাদের বুঝতে লাগবে। ঠিক আছে? তো দেখো, আমি বোঝাচ্ছি, আগে বোঝো ঠিকঠাক করে বিষয়টা। ধরো ভাই, যে তুমি আর তোমার বন্ধু, একজনের নাম ধরো, আমি এরম বলছি, রাকেশ, এক তো নিচ্ছে, আমি রাকেশের কথা বলছি, রাকেশ, রাকেশ, আরেকজনকে আমি নিলাম হচ্ছে সাগর। ঠিক। তো সাগর যা তার খরচ করে সংসারে, সেই খরচের হিসাব রাখে। রাকেশ সংসারে যত খরচ করে তারও হিসাব রাখে। ভালো কথা। তবে রাকেশের খরচের হিসাব রাখার সিস্টেম এরকম যে সে কি লিখবে, এ মাসে চাল কেনা হয়েছে, চাল কত কেনা হয়েছে, এ মাসের চাল কেনা হয়েছে ১,০০০ টাকা, তার হিসাব এরকম। ঠিক। তারপর বললো কি, না এবার ইলেকট্রিক বিল দিয়েছি কত, এবার ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে এবার ৫০০ টাকা, মানে এর হিসাব রাখার সিস্টেমটা এরকম। কিন্তু সাগরের হিসাব রাখার সিস্টেমটা কেমন? সাগর হিসাব রাখছে এরকম, এ মাসে আম, খরচ করেছি, চালে খরচ করেছি ২০০ টাকা বেশি, আগের মাসের গত মাসের তুলনায় এ মাসে আমি ২০০ টাকা বেশি খরচ করে ফেলেছি, এরম লিখেছে ও, যে গত মাসের তুলনায় এ মাসে আমি ২০০ টাকা বেশি খরচ করেছি কিসের, চালের পারপাসে, ওটা ও ডায়েরিতে নোট ডাউন করছে। এ মাসে আমি একটু ইলেকট্রিক বিল বেশি দিয়েছি, কেন? কারণ হচ্ছে এক্সট্রা আমি কিছু অতিরিক্ত খরচ করে ফেলেছি, বিদ্যুৎ খরচ করে ফেলেছি, তার জন্য আমাকে ইলেকট্রিক বিল এবার এ মাসে আমাকে ৩০০ টাকা বেশি দিতে লেগেছে, ৩০০ টাকা বেশি দিতে লেগেছে, এরকম হিসাব রাখছে। তো বলো তো, দুজনের হিসাব রাখার পদ্ধতি সেম নাকি আলাদা? দুজনের হিসাব রাখার সিস্টেম কি সেম কি ডিফারেন্ট? দুজনের হিসাব রাখার সিস্টেম হচ্ছে ডিফারেন্ট। এবার আমাকে যদি ওরা ডাকে, বলে দাদা আসো, যে তুমি দেখো তো কার খরচটা বেশি, রাকেশের খরচটা বেশি নাকি সাগরের খরচটা বেশি, কার মানে ফ্যামিলিতে বেশি খরচ হয়। এবার আমি দেখো, রাকেশ খরচ করে ১,০০০ টাকা চালের পারপাসে, সাগর লিখে রাখছে আমি গত মাসের তুলনায় এবার ২০০ টাকা বেশি খরচ করেছি চালের জন্য। তাহলে ভাই এই হিসাব দেখে বলা যাবে যে কে বেশি খরচ করছে চালের পারপাসে, কে কম খরচ করছে? আমার পক্ষে বলা পসিবল কি পসিবল না বলো? এই হিসাব দেখে কি বলা পসিবল কি পসিবল না বলো? এই হিসাব দেখে কি আমার পক্ষে বলা পসিবল? তোমরা বলো, কি মনে হয়? আমাকে যদি ডাকে আমি এই হিসাব দেখে বলতে পারবো যে কে বেশি খরচ করছে কে কম খরচ করছে? তাদের এই দুজনে আলাদা আলাদা ধরনের হিসাব দেখে বলা পসিবল কি পসিবল না, সেটা আমাকে বলো। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? পসিবল না দা। হ্যাঁ, হ্যাঁ এটা দাদা। এটা তো পসিবল না, পসিবল না। ঠিক এই জিনিসটাই হয়ে যাচ্ছে কোথায় বলো তো, বীমা কোম্পানিগুলাতে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ওই সেম কেসই হয়ে যাচ্ছে। এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের এক একভাবে হিসাব রাখছে, এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক একভাবে হিসাব রাখছে। তার হিসাব রাখার মানে ইন্স্যুরেন্স কোম্পানি 1 এর হিসাব রাখার পদ্ধতি আলাদা, ইন্স্যুরেন্স কোম্পানি 2 এর হিসাব রাখার পদ্ধতি আলাদা, ইন্স্যুরেন্স 3 তার হিসাব রাখার পদ্ধতি আলাদা। এতে কি হচ্ছে? এতে অ্যাকচুয়ালি কোন কোম্পানিটা গ্রোথ করছে, কোন কোম্পানিটা বেশি মুনাফা কামাচ্ছে, কে কম মুনাফা কামাচ্ছে, কোন কোম্পানির মধ্যে ট্রান্সপারেন্সি আছে, অর্থাৎ কোন কোম্পানিটা মানুষকে ঠকাচ্ছে না, এই সমস্ত হিসাব কিন্তু গভর্নমেন্টের পাওয়া, মানে ওদের খাতা দেখে মানে ক্যালকুলেট করা পসিবল হচ্ছিল না, সম্ভব না। এই থেকেই আসলে এই কনসেপ্টটা। তো তার থেকে কি হলো, যে আইআরডিএআই, আইআরডিএআই এই বিষয়টা দেখেই, আইআর
IRDAI, IRDAI, এই IRDAI এর পুরো নাম হচ্ছে ইন্স্যুরেন্স, এখানে লিখে দিই IRDAI এর পুরো নাম ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স রেগুলেটরি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এ কি করলো যে ভাই তোমাদের হিসাব তোমরা গুলি মারো, তোমরা কিভাবে, রাকেশ কিভাবে হিসাব রাখছে, সাগর কিভাবে হিসাব রাখছে, ওই হিসাব আমার দেখে কাজ নাই, আমি এবার একটা ফরম্যাট বানিয়ে দিচ্ছি, ওই ফরম্যাট অনুযায়ী তোমরা হিসাব লিখবে। এরা ফরম্যাট বানিয়ে দিল, চাল পারপাসে কত খরচ করেছে এ মাসে, চাল পারপাসে আগের মাসে কত খরচ করেছো, এ মাসে কত বেশি খরচ করলে না কম খরচ করলে, পুরো ডিটেল হিসাব রাখতে লাগবে। আর কারা ফরম্যাটটা বানিয়ে দিয়েছে, এই হিসাব রাখার ফরম্যাটটা IRDAI এ বানিয়ে দিয়েছে। বলছে না আমরা ফরম্যাট দিব, আমার ফরম্যাট অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি 1, ইন্স্যুরেন্স কোম্পানি 2, ইন্স্যুরেন্স কোম্পানি 3 তিনজনকেই এই ফরম্যাটে হিসাবগুলো কি রাখতে লাগবে। এতে কি হবে, এতে যে সুবিধাটা হবে, বাইরের থেকে অন্য কোনো কোম্পানি এসে এদের মধ্যে বিনিয়োগ করতে চায়, তাহলে বুঝতে পারবে যে কোন কোম্পানিতে লাভটা ভালো হচ্ছে, কোন কোম্পানি ভালো মার্কেটে চলছে। কারণ তিনজনের হিসাব তখন কম্পেয়ার করা পসিবল হবে যে এই কোম্পানি ভালো মানের কাজ করছে নাকি এই কোম্পানি ভালো মানের কাজ করছে নাকি এই কোম্পানি ভালো মানের কাজ করছে, তখন ওই হিসাব দেখে কিন্তু ক্যালকুলেট করা পসিবল হবে। কিন্তু যদি এক একটা কোম্পানি এক এক রকম করে নিজেদের মধ্যে হিসাব রাখে, তাহলে কারো হিসাব দেখে কিন্তু কেউ মানে সবার হিসাব দেখে কিন্তু পার্টিকুলার কেউই মানে ডিসাইড করতে পারবে না কোন কোম্পানি ভালো চলছে, কোন কোম্পানি বেটারলি চলছে, সেই বিষয়টা কিন্তু ক্যালকুলেট করতে পারবে না। তার জন্য এই IRDAI এর ফরম্যাট অনুযায়ী কিন্তু এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে হিসাব হয়। রিসেন্টলি তাই হয়েছে। আগে কিন্তু এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক এক মতো হিসাব রাখতো, আর সব ইন্স্যুরেন্স কোম্পানির হিসাব রাখার পদ্ধতি কিন্তু সেম, ফরম্যাট কিন্তু সেম করে দিয়েছে। এই যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এই যে বিমা খাতের জন্য এই যে সিস্টেমটা চালু করলো, এটাই হচ্ছে ইন্ডিয়ান অ্যাকাউন্ট্যান্ট স্ট্যান্ডার্ডস। তাহলে ইন্ডিয়ান অ্যাকাউন্ট্যান্ট স্ট্যান্ডার্ড কোন সংস্থা চালু করেছে, ইন্ডিয়ান অ্যাকাউন্ট্যান্ট স্ট্যান্ডার্ড এটা চালু করেছে IRDAI। এটা হবে এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা বাকিদের যদি কথা বলি, এটা হচ্ছে সেবির পুরো নামটা মনে রাখবা, এটার নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া লিখে দিচ্ছি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর RBI এর পুরো নাম তো তোমরা সবাই জানো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। LICর পুরো নামও সবাই জানো, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, তো এইটা হচ্ছে IRDAI এর একটা সিস্টেম। তাছাড়া এটাতে লাভ কি হয়েছে বলো তো, এটাতে যেটা লাভ হয়েছে সেটা লাভটা এইরকম হয়েছে যে এর আগে যেমন ধরো যে সোনার যে কোম্পানিগুলো আছে, যেমন কেউ হচ্ছে সোনার গয়নায় ইনভেস্ট করছে বাজারে, ঠিক আছে, ও কি করছে, এক একটা কোম্পানি পুরনো নিয়মে চলছে, কোনো কোম্পানি নতুন নিয়মে চলছে। কিছু কোম্পানি কি করছে যে 10 বছর আগে 1 কোটি টাকা সোনা কিনেছিল, এখনো সে পুরনো নিয়মেই তার খাতার মধ্যে ওই ব্যালেন্সটা কত দেখাচ্ছে, ওই ব্যালেন্স শিটের মধ্যে 1 কোটি টাকায় দামই দেখাচ্ছে ওই সোনার। কিন্তু বাস্তবে কি 10 বছর আগে যে সোনার দাম 1 কোটি টাকা ছিল, সেই সোনার দাম বর্তমানে কি 1 কোটি টাকা আছে নাকি বেড়ে গেছে? বেড়ে গেছে। তো ওইটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট্যান্ট স্ট্যান্ডার্ড কি করবে বলো তো, তোমার ওই 1 কোটি টাকা নাই, ওটা হচ্ছে কি এখন কত দাম চলছে সেই হিসাবটা তুমি দেখাও, সেটাকে আপডেট করো তুমি। তো এখন এদেরও আপডেট করতে হয় না, এরা যেমন সিস্টেমে দিয়ে দেয় অটোমেটিক্যালি এখন ক্যালকুলেট হয়। এখন আর খাতায় ওই ম্যানুয়ালি ক্যালকুলেশনের ব্যাপার নাই, তুমি ডেটা দিয়ে দাও, কত বছর আগে কত ছিল ওইটা ডেটা দিয়ে দাও, এখন কত মার্কেটে চলছে সেই অনুযায়ী ওটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এতে কি হবে, কাস্টমারদেরও ঠকাতে পারবে না। এখন কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কোনো কাস্টমারকে ঠকাতে পারবে না এই সিস্টেমটা আসার পর থেকে। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পেরেছো, IRDAI হবে এখানকার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2,
কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে, মালওয়ান নামক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটটি কোন শিপইয়ার্ড দ্বারা নকশা ও নির্মাণ করা হয়েছে? তো এটা সম্পর্কে একটু আমি ডিটেল বলি, আগে শোনো ভাই। আমি তোমাকে বলছি যে ধর ভাই সমুদ্রের মধ্যে যেখানে গভীর জল আছে, যেখানে গভীর জল আছে প্লাস স্পেস অনেকটা আছে, আর কিছু কিছু জায়গা আছে সেখানে অগভীর জল আছে। অগভীর জল অর্থাৎ জলের ডেপথ অতটা বেশি না, বাট সেখানে স্পেস কম আছে। তো যেখানে গভীর জল আছে, স্পেস বেশি আছে, সেখানে বড় বড় সাবমেরিনগুলো তো আছে সেখানে পাহারা দেওয়ার জন্য, তাই তো? কিন্তু যেখানে অগভীর জল অর্থাৎ জলের ডেপথ কম কিন্তু স্পেস কম, তার জন্য কি ছোট ছোট তোমাকে কি বানাতে লাগবে? সাবমেরিন বানাতে লাগবে। কারণ যেখানে স্পেস কম থাকে তার জন্য ছোট ছোট সাবমেরিন বানাতে লাগবে, যাতে ছোট স্পেসের মধ্যে ইজিলি সেখানে নাড়াচড়া অর্থাৎ ঘোরাফেরা করতে পারে। তা না হলে কি হবে বলো তো? তা নাহলে কি হয় যে সমুদ্রের মধ্যে অগভীর যে আহ, আহ, জায়গাগুলি আছে, অগভীর যে জল আছে, যেখানে যেখানে স্পেস কম, সেই জায়গাগুলোর মধ্যে না কিছু শত্রু জাহাজ লুকিয়ে থাকে। তারা আক্রমণ হানার সম্ভাবনা রয়েছে, দেশের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে অগভীর জলে অর্থাৎ যেখানে স্পেস কম সেখানেও যাতে তদারকি করা যায়, তার উপর বেস করে ছোট সাইজের সাবমেরিন তৈরি করা হয়েছে। এই ছোট সাইজের যে সাবমেরিনটা তৈরি করেছে, যেটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার নামে পরিচিত ক্রাফট, এই ক্রাফটটা কিন্তু ওখানে তৈরি করেছে। তো এটার নাম মালওয়ান কেন হলো? এবার প্রশ্ন হচ্ছে এইটার নাম মালওয়ান কেন হলো? দেখো ভাই, এইটার নাম মালওয়ান হওয়ার পিছনে যে কারণটা দায়ী সেটা মেনলি তোমার হচ্ছে ওই মহারাষ্ট্রের উপকূলীয় যে অঞ্চল, সেখানে একটা ঐতিহাসিক দুর্গ রয়েছে, সেই দুর্গটার নাম হচ্ছে মালওয়ান। সেই ঐতিহাসিক দুর্গ মালওয়ানের নাম অনুযায়ী এই জাহাজটার নাম মালওয়ান রাখা হয়েছে। অর্থাৎ মোট কথা বুঝতে পারছো, উপকূলীয় অঞ্চলে শত্রুপক্ষের সাবমেরিন বা ডুবোজাহাজ শনাক্ত করতে এবং প্রয়োজনে সেগুলিকে ধ্বংস করার জন্য এই সাবমেরিনটাকে তৈরি করা হয়েছে। এটার নামই হচ্ছে মালওয়ান। এখন প্রশ্ন হচ্ছে এটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, সিএসএল, কোচিন শিপইয়ার্ড লিমিটেড। এই ছোট সাইজের সাবমেরিনটাকে তৈরি করেছে। এটা কিন্তু গভীর জলের মধ্যে যাবে না, এটা কিন্তু যাবে হচ্ছে ভাই অগভীর জলের মধ্যেই ঘুরবে, এবং তাতে যদি জল কম থাকে এবং স্পেসও কম থাকে তবু ঘোরাফেরা করতে পারবে। আর অন্য শত্রুপক্ষের যদি ড্রোনও আসে না, সেটাকে ধ্বংস করে দিতে পারবে। এই প্রযুক্তিতে তৈরি করেছে সিএসএল। এখন ভারতের যে ডিফেন্স সিস্টেম না অনেক উন্নত হচ্ছে, বলতে গেলে খুব উন্নত হচ্ছে ডিফেন্স সিস্টেম। তো যাই হোক, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো ভাই, থার্ড নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স। ই গ্রাম স্বরাজ প্ল্যাটফর্মটি কোন উদ্যোগের অধীন তৈরি করা হয়েছে? তো প্রথমে আসি ই গ্রাম স্বরাজ কি। ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, তোমরা নাম শুনেছ, ডিজিটাল ইন্ডিয়া, এটা টার্গেটই হচ্ছে সমস্ত কাজকর্মকে ডিজিটালি করা, সমস্ত কাজকর্মকে ডিজিটালি করা। এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার মানে এক কথায় যদি আমরা বলি, তাহলে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার মূল উদ্দেশ্য। তো আর ডিজিটাল ইন্ডিয়া কি চায়, যে সরকারি যে পরিষেবাগুলো আছে সেগুলা জনগণের মানে অনলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া। ঠিক এরকমই একটা প্ল্যাটফর্ম হচ্ছে ই গ্রাম স্বরাজ। ই গ্রাম স্বরাজ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি তোমাদের একটা সহজ উদাহরণের সাহায্যে বলার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এর আগে কি হতো, ধরো তোমার গ্রামে নতুন কোনো একটা স্কুল হবে, স্কুলের ধরো আহ, ঘর হবে, একটা স্কুলের রুম হবে, বা রাস্তার মধ্যে কোথাও একটা ছোট একটা কালভার্ট তৈরি হবে, ঠিক আছে? তো তার জন্য যে সেখানে কালভার্ট তৈরি হওয়ার জন্য কত টাকা খরচ হচ্ছে এবং কালভার্টটার কতদূর কাজ হয়ে কমপ্লিট হয়ে গেছে, সেই বিষয়গুলো আগে জানার জন্য তোমাকে কি করতে হয়, গ্রাম পঞ্চায়েত অফিসে দৌড়াদৌড়ি করতে হতো। গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে শুনতে লাগতো যে আমাদের এখানে যে কালভার্টটা হওয়ার কথা, এখানে যে নতুন স্কুলের যে বিল্ডিংটা হওয়ার কথা, তো তাতে কত খরচ হচ্ছে, প্লাস হচ্ছে কাজটা কত দূর পর্যন্ত কমপ্লিট হলো,
তার জন্য তোমাকে ওখানে গিয়ে দেখতে লাগে, স্কুলে গিয়ে মানে যেখানে ওই কাজটা হচ্ছে সেখানে গিয়ে তোমাকে কিন্তু দেখতে লাগতো। বাট এখন ওই সিস্টেমটা কিন্তু নেই। কেন বলো তো? মানে গ্রাম পঞ্চায়েতে কি হয়, মানে ম্যাক্সিমামে যেটা হয় আর কি, মানে যত টাকার কাজ আছে তার থেকে অর্ধেক টাকারই কাজ হয় না, বেশিরভাগটা তো নিজেদের পকেটে ঢুকে, বাস্তব তো এটা। তো এখন কি করেছে, ডিজিটাল ইন্ডিয়ার আওতায় এই ই গ্রাম স্বরাজ নামে একটা মোবাইলের অ্যাপ লঞ্চ করেছে। এই একটা ই গ্রাম স্বরাজ মানে মোবাইল অ্যাপ লঞ্চ হয়েছে। এই লঞ্চিং এর মাধ্যমে কি হয়েছে, এই গ্রাম, তুমি না ই গ্রাম স্বরাজ যখন এই অ্যাপটাকে তুমি ডাউনলোড করবে, তখন এই লগ ইন করবে, এই ই গ্রাম স্বরাজ অ্যাপের মধ্যেই তুমি দেখতে পাবে যে তোমার গ্রামে কোথায় কোন স্কুল ভবন তৈরি হচ্ছে, প্লাস হচ্ছে কোথায় কোন কালভার্ট তৈরি হচ্ছে, তাতে কত টাকা স্যাংশন হয়েছে, ওইখানেই তুমি দেখতে পাবে। কারো কাছে দৌড়াতে লাগবে না, গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে লাগবে না, কারো মুখের কথা তোমাকে শুনতে লাগবে না। তুমি ওখানেই দেখতে পাবে যে কত টাকার কাজ হচ্ছে, সেই অনুযায়ী তুমি বলতে পারবে যে কত টাকা স্যাংশন হয়েছে, সেই হিসেবে কাজের কোয়ালিটি কেমন হচ্ছে, প্লাস কাজটা কতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেটার জন্য তোমাকে সেখানে যেতে লাগবে না, ফিল্ডে যেতে লাগবে না। তুমি ওই অ্যাপের মধ্যেই দেখতে পাবে যে কাজ যতটুকু কমপ্লিট হবে তার ফটো তুলে তাদেরকে ওখানে আপলোড করতে লাগে। এই ই গ্রাম স্বরাজে এখন ফটো তুলবে, আপলোড করবে। যদি অর্ধেক কাজ হয় তাহলে অর্ধেক কাজের ফটো তুলে আপলোড করবে। তারপরে আরেকটু কাজ হয়ে গেলে প্রতিদিনের ফটো প্রতিদিন তুলে আপলোড করতে লাগবে এই ওয়েবসাইটের মধ্যে। তখন তুমি কি জাস্ট মোবাইল খুললে, ল্যাপটপ খুলবে, কম্পিউটার খুলবে, ই গ্রাম স্বরাজ এই ওয়েবসাইটে যাবে, এই অ্যাপটাকে খুলবে, দেখতে পাবে যে তোমার গ্রামে কোথায় কাজ হচ্ছে, কত পরিমাণ কাজ হয়েছে, কত টাকা স্যাংশন হয়েছে। অর্থাৎ মোট কথায় এক কথায় ট্রান্সপারেন্সি আসবে, ট্রান্সপারেন্সি আসবে। তো তার জন্য ই গ্রাম স্বরাজ এই অ্যাপটাকে লঞ্চ করেছে। তো মোট কথা এখানেও টার্গেট হচ্ছে মানে গ্রাম থেকে শুরু করে শহর সমস্ত কিছু, সমস্ত জায়গাতে ডিজিটালি কাজগুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে কি হয় ট্রান্সপারেন্সি আসে, কোথাও কোনো মানে অনৈতিক কাজকর্ম কিংবা আহ, টাকার হেরফের না ঘটে। খুব ভালো একটা প্ল্যানিং এটা। অর্থাৎ এক কথায় ডিজিটাল ইন্ডিয়ার দিকে ইন্ডিয়া কিন্তু অগ্রসর হচ্ছে বলা যায়। তো যাই হোক, এই যে ই গ্রাম স্বরাজ এই যে প্ল্যাটফর্মটা কোন উদ্যোগের অধীনে হয়েছে, অধীনে তৈরি করা হয়েছে, এটার আনসার হয়ে যাবে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া এটার অধীনে তৈরি করা হয়েছে এই ই গ্রাম স্বরাজ। নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, কুকদি। কুকদি বন্যপ্রাণী অভয়ারণ্য, কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? দেখো প্রথমত বলি, এই কুকদি ওয়াইল্ড লাইফ যে স্যাংচুয়ারি এটা আছে, সেটা মেনলি রয়েছে এইচপি অর্থাৎ হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে রয়েছে, এটা রয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের কোন ডিস্ট্রিক্টে রয়েছে? হিমাচল প্রদেশের যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে চম্বা। চম্বা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে ওই এইচপি মানে কি যেমন কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানকার কি বিখ্যাত? তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা, আমি এখানে একটা ছবি অ্যাড করেছি। এটা কিসের ছবি বলো তো? এটা একটা ছাগলের ছবি। এই ছাগলটা হচ্ছে হিমালয়ান তাহর। এই ছাগলটা হচ্ছে হিমালয়ান তাহর। হিমালয়ান তাহর, হিমালয়ান তাহর। এটা অনেক সময় আসে কিন্তু পরীক্ষায়, কম্পিটিটিভ সেন্ট্রালের এক্সামে তোমরা দেখবে যে হিমালয়ান তাহর কোন অভয়ারণ্যে দেখা যায়। তো এটা একমাত্র, এটা কিন্তু পাওয়া যায় হিমালয়ান তাহর কিন্তু কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে হয়েছে। এটা এক ধরনের ছাগল, ঠিক আছে। আচ্ছা, হিমাচল প্রদেশের যদি আমরা বলি দ্বিতীয় বৃহত্তম অভয়ারণ্য, তাহলে কুকদি হচ্ছে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেকেন্ড হাইয়েস্ট, মানে দ্বিতীয়, সেকেন্ড সেকেন্ড হাইয়েস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দ্বিতীয় বৃহত্তম অভয়ারণ্য স্যাংচুয়ারি কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, এছাড়াও যদি আমরা বলি এই যে হিমালয়ান তাহার, এটা একটা পাহাড়ি ছাগল। এই ছাগলটা বর্তমানে প্রায় বিপন্ন হয়ে গেছে, বিপন্ন প্রজাতির তালিকায় কিন্তু চলে আসছে। এছাড়াও এই কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বিখ্যাত রয়েছে তুষার চিতার জন্য, স্নো লেপার্ড অর্থাৎ তুষার চিতার জন্য বিখ্যাত। এছাড়াও এখানে পাওয়া যায় বাদামি ভাল্লুক অর্থাৎ ব্রাউন বিয়ার, এটা পাওয়া যায়, ঠিক আছে। আরও আরেকটা জিনিস পাওয়া যায় কস্তুরী মৃগ, কস্তুরী মৃগ, মাস্ক ডিয়ার এখানে কিন্তু রয়েছে। উদ্ভিদের মধ্যে যদি বলি, উদ্ভিদের মধ্যে আমরা পাবো দেবদারু, পাইন, এই গাছগুলা কিন্তু, এই গাছের আধিক্য এখানে কিন্তু রয়েছে। আর এই
এর মধ্যে আরেকটা বিশেষত্ব কি, এই অভয়ারণ্যের ভেতর দিয়ে একটা রোড আছে, একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে সেই রাস্তা ধরে মানে মণিমহেশ বলে একটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে যাওয়া যায়। মণিমহেশ একটা মণিমহেশ বলে একটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে যাওয়া যায়। ওই জন্য অনেক তীর্থযাত্রী, অনেক পর্যটক এই পথে কিন্তু মণিমহেশ এই শিব মন্দিরে যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা তীর্থযাত্রীদের অত্যন্ত আকর্ষণীয় এক তীর্থস্থান। তো যাই হোক, কুকদি বন্যপ্রাণী যে অভয়ারণ্যটা আছে, সেটা কোন মানে কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে হিমাচল প্রদেশে কিন্তু রয়েছে। মনে রাখবে কুকদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে? এটা হিমাচল প্রদেশে আছে। এটাই রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গেছে, এটাই রিসেন্টলি নিউজের মধ্যে এটা দেখা গেছে, এই ছাগলটার কথা বলেছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল NAAC কোন সংস্থার অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? তো প্রথমে তোমাদের জানতে লাগবে NAAC এই বিষয়টা কি। দেখো, NAAC এটার মেইন ফাংশন হচ্ছে উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠানগুলি আছে, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বলতে স্কুলের কথা কিন্তু বলে নাই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলতে এখানে কলেজ পড়ে যাবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলতে এখানে ইউনিভার্সিটি বলে যাবে। ইউনিভার্সিটি, তোরা কলেজ আর ইউনিভার্সিটি এদের দেখাশোনা করে। এদের দেখাশোনা করে বলতে কীরকম বিষয়টা? ব্যাপারটা হচ্ছে NAAC কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে কলেজ আর ইউনিভার্সিটিগুলিকে গ্রেড দেয়, যে কোন কলেজ কোন ইউনিভার্সিটি কত বেটার কলেজ, কত বেটার ইউনিভার্সিটি, সেখানে গ্রেড দেয়। সেই গ্রেডগুলো দেওয়ার পেছনে কতগুলো ফ্যাক্টের উপর বেস করে দেয়। যেমন 1 নম্বর যদি আমি বলি, সেটা হচ্ছে কারিকুলাম। কারিকুলাম বলতে মানে পাঠ্যক্রম কতটা আধুনিক, কতটা মডার্ন, মানে যে সিলেবাস পড়ানো হচ্ছে সেই সিলেবাসটা কতটা মডার্ন সিলেবাস, তার উপর বেস করে। 2 নাম্বার 2 নাম্বার হচ্ছে টিচিং লার্নিং অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ শিক্ষকরা কেমন এবং পরীক্ষার পদ্ধতি কেমন সেই বিষয়টাকে দেখে। 3 নাম্বার ধরো রিসার্চের উপর বেস করে, যে নতুন কি আবিষ্কার হচ্ছে ওই কলেজ বা ইউনিভার্সিটিতে বা ল্যাবরেটরিতে কি গবেষণা হচ্ছে সেই বিষয়টাকে দেখে। নেক্সট দেখে যে লাইব্রেরি, ল্যাবরেটরি, ক্লাসরুম এইগুলার মানে কন্ডিশন কেমন, কন্ডিশন বেটার নাকি পোর কন্ডিশন, এই কন্ডিশনগুলোকে দেখে। তাছাড়া ওরা দেখবে হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড প্রোগ্রেশন কীরকম, যে ছাত্র সহায়তা, ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট বা উচ্চশিক্ষায় কীরকম সহায়তা, অর্থাৎ ওই কলেজ বা ওই ইউনিভার্সিটি থেকে কতজন স্টুডেন্ট প্লেসমেন্ট পাচ্ছে, অর্থাৎ জব সিকিউরিটি পাচ্ছে, অর্থাৎ জব পাচ্ছে ওখান থেকে, সেই বিষয়টাকে ওরা দেখবে। তারপর হচ্ছে ভাই পরিচালনা, যে যারা পরিচালনা করবে কলেজ বা ইউনিভার্সিটির যে শাসন ব্যবস্থা, ম্যানেজমেন্ট যে কমিটি, সেই ম্যানেজমেন্ট কমিটি কেমন সেই বিষয়টাকে দেখে। প্লাস হচ্ছে ওরা যে জিনিসটাকে দেখবে সেটা হচ্ছে পরিবেশ রক্ষা বা সামাজিক কাজে ওই ইউনিভার্সিটি বা কলেজের কী রকম গুরুত্ব রয়েছে। এই কতগুলো ফ্যাক্টরের উপর বেস করে এই NAAC এই যে সংস্থাটা আছে, এই সংস্থাটা কী দেয়, কলেজ আর ইউনিভার্সিটিকে বিভিন্ন ধরনের গ্রেড দেয়। যেমন ধরো ভাই, যদি A++ গ্রেড দিয়ে থাকে, A++ গ্রেড দেয় কোনো ইউনিভার্সিটিকে, কাউকে A+ গ্রেড দেয়, কাউকে হচ্ছে A গ্রেড দেয়। এটার মানে হচ্ছে অত্যন্ত ভালো, ভেরি গুড, এক্সেলেন্স, মানে এরকম ব্যাপারটা। মানে এ তো হয়তো গুড, A++ হচ্ছে এক্সেলেন্স, এরকম ব্যাপারটা। কাউকে আবার দেয়া হচ্ছে B++ গ্রেড, কাউকে B+, কাউকে বি, এই ধরনের, অর্থাৎ ভালোর ক্ষেত্রে সেটা দেয়। সি গ্রেড এরকম দেয় মোটামুটি হলে। আর ডি দেয় যদি অকৃতকার্য বা স্বীকৃতি হয়, অর্থাৎ আনস্যাটিসফ্যাক্টরি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ডি গ্রেড দিয়ে দেয়। এতে কি হয়, এতে স্টুডেন্ট যারা অ্যাডমিশন হবে কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের সুবিধা হয়, ওরা গ্রেড দেখে বুঝতে পারে যে ইউনিভার্সিটির কোয়ালিটি কতটা। অর্থাৎ ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের, কলেজের বিভিন্ন ধরনের কোয়ালিটি মেনটেন করার জন্য, কলেজ ইউনিভার্সিটিকে দেখার জন্য এই দায়িত্বটা কার উপর রয়েছে? NAACU রয়েছে, তারা ওই অনুযায়ী কলেজ বা ইউনিভার্সিটিকে গ্রেড দেয়। তবে এই NAAC অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এই ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন যে কাউন্সিল, সেই কাউন্সিলের কিন্তু অভিভাবক যদি আমরা বলি, এটার
জন্মদাতা অর্থাৎ অভিভাবক যদি আমরা বলি, এটার অভিভাবক কিন্তু হচ্ছে তোমার ইউজিসি। এটার অভিভাবক হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এটা হচ্ছে এটার অভিভাবক বলতে গেলে। অর্থাৎ এটা কার আওতায় আসবে? এটা ইউজিসির আওতায় আসবে। এটা ইউজিসি এটাকে বানিয়েছে, এনএএসি বানিয়েছে। তার মানে ইউজিসির সমস্ত ধরনের গ্র্যান্ট বা সমস্ত ধরনের ফান্ড পাওয়ার জন্য আগে কার গ্রেড দেখবে? এনএএসির গ্রেড দেখবে। মোট কথা হচ্ছে এরকম, ধরো প্রথমে ইউজিসি কিছু দেখবে না, ইউজিসি জাস্ট দেখবে যে এনএএসি কোন ইউনিভার্সিটি বা কলেজকে ভালো গ্রেড দিয়েছে। যে ইউনিভার্সিটি বা কলেজকে ভালো গ্রেড দিবে, ইউজিসি ওই ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে বেশি ফান্ড দেবে, বেশি টাকা দেবে, যে আরও প্রোগ্রেস হওয়ার জন্য। মোট কথা হচ্ছে এটা। তো যাই হোক, এনএএসি কার আওতায় পড়ছে? এনএএসি এটা কিন্তু ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনস অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর আওতায় রয়েছে। তার জন্য এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো ভাই, বুঝতে পারছো এই মানে বিষয়গুলো কি বুঝতে পারছো? দেখো, কারেন্ট অ্যাফেয়ার শুধু মানে প্রশ্ন আর উত্তর পড়লে কিন্তু হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। তোমাকে জিনিসকে জানতে লাগবে, তো রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, কানেক্ট করতে পারলেই মনে থাকবে। আচ্ছা, নেক্সট দেখো ভাই, এটা কোশ্চেন নাম্বার 6। ROSCTL এই যে একটা স্কিম, এটা একটা স্কিম, কোন খাতের সাথে এই স্কিমটা হচ্ছে সম্পর্কিত? তো 4টা অপশন এখানে রয়েছে: ওষুধ শিল্প, অটোমোবাইল শিল্প, টেক্সটাইল অ্যাপারেল বা পোশাক শিল্প, ইলেকট্রনিক্স শিল্প। কোন শিল্পের সাথে কানেক্টেড সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো প্রথমত ভাই আমরা জেনে নিই, এখানে প্রথমত আমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে ROSCTL এর পুরো নামটা কি? এর পুরো নামটা হচ্ছে ভাই এরকম: রিবেট অফ, এসতে চলে আসবে ভাই স্টেট, স্টেট মানে রাজ্য, ধ্যান দিয়ে শুনবে, এটা বলছে রাজ্য। অ্যান্ড সি ফর সেন্ট্রাল, এটা আগে শুধুমাত্র স্টেটের ছিল, পরে সেন্ট্রালের সাথে কানেক্ট হয়েছে। আমি বলে দিচ্ছি ডিটেল। সেন্ট্রাল, টি ফর ট্যাক্সেস, ট্যাক্সেস অ্যান্ড অ্যান্ড লেভিস, অ্যান্ড লেভিস। মানে মোট কথা হচ্ছে, ধরো ভাই আমি তোমাদের বলি, একটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, একটা হচ্ছে তোমার বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি। আর ইন্ডিয়া শার্ট তৈরি করেছে, একটা শার্ট তৈরি করেছে, সেই শার্টটা হচ্ছে তোমার শার্টের খরচ পড়েছে ধরো ভাই 500 টাকা, 500 টাকা শার্টের খরচ পড়েছে। সে ওই শার্টটাকে বিক্রি করবে কোথায়? আমেরিকাতে। কোথায় বিক্রি করবে ভাই? আমেরিকাতে বিক্রি করবে, রাইট? তো আমেরিকায় বিক্রি করবে। বাংলাদেশ কি করলো? সেম টাইপের সেম দামেরই একটা শার্ট তৈরি করেছে, একই খরচ পড়লো, সেটা হচ্ছে 500 টাকা। এবার বাংলাদেশ গিয়ে যদি এখানে এই শার্টটাকে আমেরিকায় বিক্রি করে 510 টাকায়, আর যদি ইন্ডিয়া বিক্রি করে 530 টাকায়, তাহলে বলো তো আমেরিকা কার কার শার্টটাকে কিনবে? যদি একই কোয়ালিটির শার্ট হয়, একই কোয়ালিটির শার্ট হয়, তাহলে কোন শার্টটাকে আমেরিকা কিনবে বলো? কোন শার্টটাকে নেবে বলো? 510 টাকারটা নেবে নাকি 530 টাকারটা নেবে? বলো, তোমাদের কি মনে হয়? 510 টাকারটা নেবে নাকি 530 টাকারটা নেবে ভাই? বলো, উত্তর দাও কেউ, যেটা মনে হয়। বলো, উত্তর তো দাও কেউ, কোনটাকে কিনবে? দাদা আরেকবার বলবে? আমি বললাম যে ইন্ডিয়াতে একটা বস্ত্র শিল্প আছে, প্লাস হচ্ছে বাংলাদেশেও পোশাক তৈরি করে কারখানা আছে, ঠিক আছে? ধরো ইন্ডিয়াতে ওই একটা শার্ট তৈরি করা হয়েছে, সেই শার্টটা উৎপাদন করতে খরচ পড়েছে 500 টাকা। উৎপাদন করতে খরচ পড়বে না, সেলাই আছে, প্লাস হচ্ছে তোমার আহ, লোক যারা কাজ করে সেটা আছে, শার্টের পিসের দাম আছে, আছে কি না? সমস্ত কিছু মিলে ধরো 500 টাকা খরচ করলো। সেম ওই জিনিসটা বাংলাদেশেও 500 টাকা খরচ করলো। এবার বাংলাদেশেও গেল আমেরিকাতে বিক্রি করতে সেই শার্টটা, বাংলাদেশেও গেল আমেরিকাতে সেই শার্টটাকে বিক্রি করতে। তো ইন্ডিয়া ওই শার্টটাকে আমেরিকায় গিয়ে দাম চাচ্ছে 510 টাকা,
530 টাকা। বাংলাদেশ গিয়ে ওই শার্টটাকে আমেরিকায় দাম চাচ্ছে হচ্ছে 510 টাকা। তাহলে বলো তো আমেরিকার লোক কোন শার্টটাকে কিনবে যদি দুটো একই কোয়ালিটির শার্ট হয়? 510। তাহলে অবভিয়াসলি 510-এর শার্টটাকে কিনবে। কেন 530 টাকা বেশি দিয়ে কিনবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এইটা 530 হয়ে গেল কেন? এটা 530 হয়ে গেল কেন? দেখো 500 টাকা উৎপাদন খরচ হলেও এখানে কিছু ইন্টারনাল আরও চার্জ আছে। ইন্টারনাল চার্জ বলতে যেমন পরিবহন করে নিয়ে গেছে না এখান থেকে এখানে, তাদের ট্যাক্স লেগে গেছে। প্লাস যে কারখানায় তৈরি করেছে সেই কারখানাতে বিদ্যুৎ চলেছে কিনা, লাইট জ্বলেছে কিনা, অর্থাৎ বিদ্যুৎ চলছে ওখানে, তো সেখানে আবার ট্যাক্স আছে। তাহলে অনেকগুলা ট্যাক্স একসাথে পড়তে 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 ফাইনালি দেখা গেল এখানে এক্সট্রা 30 টাকা কিন্তু লেগে গেছে। তো তার জন্য ইন্ডিয়া কিন্তু ওই শার্টটা 530-এর নিচে দিতে পারছে না আমেরিকাকে, কিন্তু বাংলাদেশ দিয়ে দিল। তাহলে কি সেক্ষেত্রে মানে পোশাক বিক্রির অর্থাৎ টেক্সটাইল বাজারে কারা টিকে থাকবে? যারা কম দামে ছাড়তে পারে তারা টিকে থাকবে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কী করলো যে ভাই তোমাদের এই যে 30 টাকা যে লেগে গেছে না এক্সট্রা, সেই 30 টাকাটা আমরা তোমাকে ফেরত দিয়ে দেবো। তুমি এই শার্টটাকে 500 টাকায় তৈরি করেছো, তো তুমি এটাকে 510 টাকাতেই বিক্রি করে আসো, 510 টাকাতেই বিক্রি করে আসো। আর এই যে 30 টাকা তোমাদের যে এক্সট্রা চার্জ লেগেছে, সেই 30 টাকাটা আমরা তোমাদের রিটার্ন দিয়ে দেবো। ইন্ডিয়া ওই টাকাটাকে রিটার্ন দিয়ে দিচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট ওই ট্যাক্সটাকে রিটার্ন দিয়ে দিচ্ছে। এতে কি হবে? এতে যেটা হবে অন্যান্য দেশের যে টেক্সটাইল মার্কেট তার সাথে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু টিকে থাকবে। অন্যান্য দেশের বিক্রির ক্ষেত্রে রপ্তানিটা বেশি হবে। আর রপ্তানি যখন বেশি হবে তখন অবভিয়াসলি একটা কারখানায় অনেক লোক কাজ করে। তো রপ্তানি বেশি যখন হবে অর্থাৎ বাইরে সাপ্লাইটা বেশি যাবে, তখন বেশি উৎপাদন করতে লাগবে, আর বেশি উৎপাদন করতে লাগবে মানে বেশি লোক সেখানে কাজ করতে পারবে। এই একটা সুবিধা হবে। তো এই যে এক্সট্রা যে ট্যাক্সটা সেটা রিটার্ন দিয়ে দেয়। এবার প্রশ্ন হচ্ছে এক্সট্রা ট্যাক্সটা কীভাবে রিটার্ন দেয়? হ্যান্ড টু হ্যান্ড দেয়? উত্তর হচ্ছে একদমই নয়, হ্যান্ড টু হ্যান্ডে দেয় না। ওরা বন্ড দিয়ে দেয়, বন্ড মানে একটা ধরো কাগজ, সেটা দিয়ে দেয়। ওরা ওই কাগজটা অন্য কারো কাছেও বিক্রি করতে পারে, প্লাস ওই কাগজটা থেকে ওরা অন্য কারো কাছে বিক্রি করে সেখান থেকে টাকা নিতে পারে। এই ধরনের বন্ড দিয়ে দেয়। তো যাই হোক, মোট কথা হচ্ছে এই যে স্কিমটা চালু করেছে ROSCTL, এটার মানে হচ্ছে রিবেট। রিবেট কথার অর্থ হচ্ছে ভাই ছাড়। ছাড় কিসে ছাড়? কারা ছাড় দেবে? ট্যাক্সে ছাড় দেবে। ট্যাক্সে ছাড় দেবে, পোশাকে ছাড় দেবে। কে ছাড় দেবে? মানে ট্যাক্স অ্যান্ড লেভিস এটাতে ছাড় দেবে। মানে ট্যাক্স মানে কর, কর আর লেভিস মানে হচ্ছে তোমার ভাই ওটাকে বলে ওই একই ধরনের, মানে ওইটাতে ছাড় দেবে, বুঝতে পারছো? ওটাতে ছাড় দিয়ে দেবে। এটা বিশেষ ধরনের একটা স্কিম, এটাতে ছাড় দেবে। তো যাই হোক, আগে এই স্কিমটা শুধু স্টেট গভর্নমেন্টের আন্ডারে ছিল, এখন এই স্কিমটাকে না সেন্ট্রাল প্লাস স্টেট দুজন মিলেই কিন্তু করছে। অর্থাৎ বাইরের দেশের নিজের দেশের যে পোশাক তৈরি হচ্ছে সেই পোশাকের রপ্তানি বাড়ানো, অর্থাৎ বাইরে বেশি বিক্রি করার যে স্কোপ, সেই স্কোপটাকে ধরা, এটাই হচ্ছে ROSCTL এই স্কিমটার মেন লক্ষ্য এই স্কিমের মাধ্যমে। তাহলে বলো কোন আনসারটা সঠিক উত্তর হবে? বলো তাহলে, তোমরা বলো তাহলে সঠিক উত্তর কোনটা হবে এখানে? এই স্কিমটা কোন খাতের সাথে সম্পর্কিত বলো? এই স্কিমটা কোন খাতের সাথে সম্পর্কিত বলো? বুঝতে পারো নাই সবাই? এই স্কিমটা কোন খাতের সাথে সম্পর্কিত বলো, পড়ো এবং বলো। কি বুঝতে পারলে না নাকি বোঝাতে পারলাম না? বলো। অপশন সি গো নাম্বারটা। হ্যাঁ, অপশন সি হবে টেক্সটাইল শিল্প। ঠিক বলেছো, টেক্সটাইল শিল্প। এটা টেক্সটাইল। তোমাদের সুবিধার জন্য আমার একটা ছবি এঁকেছি, দেখো। মানে এঁকেছি বলতে এটা আমি ডাউনলোড করা ছবি। আচ্ছা দেখো, এটাতে কি হবে ভালো করে দেখো এখানে। তো উদ্দেশ্য কি? মানে বিশ্ববাজারে ভারতীয় বস্ত্রের প্রতিযোগিতা বৃদ্ধি। কিভাবে কাজ করে? কাজ করে হচ্ছে এটা মানে লুকানো করের ছাড় দিয়ে দেয়, আর কুপনের ব্যবহার করে সেই টাকাটাকে আবার ওরা রিটার্ন করতে পারে। এই হচ্ছে ব্যাপার। মোট কথা হচ্ছে কর্মসংস্থান এখানে কি করবে? বৃদ্ধি করবে। এটা হচ্ছে এখানকার লক্ষ্য।
আচ্ছা, পরেরটা দেখো। হ্যাঁ, পরের স্কিমটাকে দেখো। আচ্ছা, এই স্কিমটার তো আমি ছবি বানায় রাখছিলাম, ছবিগুলো গেল কই? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, করে দিই, দেখো। এইটা এখানে কেন চলে আসছে? আচ্ছা, এটা এখানকার নয়, হ্যাঁ। দেখো, কেন্দ্র সরকার পেট্রোল পাম্পগুলোতে E20 জ্বালানি সরবরাহ বাধ্যতামূলক করেছে। E20 বলতে কি বোঝায়? E20 বলতে কি বোঝায়? তো বলি ভাই, ব্যাপারটা কি হচ্ছে, ভারতকে না জ্বালানির জন্য অর্থাৎ পেট্রোলের জন্য বাইরের দেশের উপর খুব নির্ভর করতে হয়। মানে ভারতকে প্রচুর টাকা খরচ করে বিদেশ থেকে অপরিশোধিত তেল কিনতে হয়, পেট্রোল কিনতে হয়। তো তার জন্য অনেক টাকা বাইরের দেশে চলে যায়। তো তার জন্য ভারত ভাবছে যে পেট্রোলের সাথে ইথানল মেশানো যাক। পেট্রোলের সাথে ইথানল মেশানো যাক। তাতে কি হবে? ইথানল মেশানোতে গেলে দুটা ফায়দা আছে, দুটা লাভ আছে। এক তো হচ্ছে ইথানল জেনারেলি তৈরি করা হয় আখ বা শস্য থেকে তৈরি করা হয়। তো তাতে কি হবে, কৃষকরা তাদের উৎপাদন বাড়াবে, তাদের একটা নতুন আয়ের একটা সোর্স তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে ইথানল ক্ষতিকারক গ্যাস কম নির্গত করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম নির্গত হয় ইথানল থেকে, সেক্ষেত্রে বায়ু দূষণটাও কী হবে, কম হবে। এই দুইটা পারপাসের উপর বেস করে কি করেছে ভারত সরকার, ডিসাইড করেছে যে এবার পেট্রোলের সাথে ইথানল মেশানো হবে। ধরো ভাই, 100 লিটার যদি পেট্রোল তুমি কেনো, তার মধ্যে 80 লিটার তোমাকে অ্যাকচুয়ালি পেট্রোল দেবে, 80 লিটার অ্যাকচুয়ালি কী দেবে, 80 লিটার অ্যাকচুয়ালি পেট্রোল দেবে, কিন্তু বাকি 20 লিটার কিন্তু ওর সাথে কী মেশানো থাকবে, ইথানল মেশানো থাকবে, ইথানল মেশানো থাকবে। তার মানে পিওর তুমি পেট্রোল আর পাচ্ছ না। এরপর থেকে তুমি তোমার গাড়ির ট্যাঙ্কে যখন তেল ভরবে পেট্রোল, তার সাথে পেট্রোলের সাথে ইথানল মেশানো থাকবে। তবে তবে এখন হচ্ছে সমস্ত গাড়ির ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে না। ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি গাড়ি তৈরি করা শুরু করেছে, মানে এই ডিজাইনের গাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে গভর্নমেন্ট, এই টাইপের গাড়ি শুরু করে দিয়েছে, মানে বানানো শুরু করে দিয়েছে। এটাকে বলা হয় E20 কম্প্যাটিবল, E20 E20 কম্প্যাটিবল ইঞ্জিন, E20 কম্প্যাটিবল ইঞ্জিন বানানো শুরু করে দিয়েছে। ওই ইঞ্জিনগুলোতে পেট্রোলের সাথে ইথানল যুক্ত পেট্রোলই কিন্তু নেবে। আর কিছুদিন পর যে পেট্রোলের যে ইঞ্জিনগুলো না, পিওর পেট্রোলের, সবগুলাই বন্ধ হয়ে যাবে। আর তখন কিন্তু তোমাকে সবাইকে মোটামুটি আবার নতুন করে গাড়ি কিনতে লাগবে, কারণ তখন E20 কম্প্যাটিবল ইঞ্জিনে কিন্তু চলবে। তো যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ, আবার অনেকের ক্ষেত্রে একটু খারাপ উদ্যোগ মনে হতে পারে। কেন কি, আবার পুরোনো বাইক চলবে না তো। যেমন মোবাইলের ক্ষেত্রে 3G থেকে হয়ে গেছে 4G, তো তারপরে তো 3G তো বাদ চলেই গেল সবার, না 4G চলছে। তারপরে গেলে এখন চলে আসছে 5G। তো আলটিমেটলি এখন তো 4G আস্তে আস্তে সব ডিসমিস হচ্ছে, কারণ 4G রিচার্জ প্ল্যানও বেশি। 4Gর ক্ষেত্রে কি হচ্ছে, মানে কাজও ঠিকঠাকভাবে হয় না, স্পিডও পাওয়া যায় না ঠিকঠাক, তো অবভিয়াসলি সবাই 5Gতে কনভার্ট হচ্ছে। এখানেও তাই হবে ভাই আলটিমেটলি। তো যাই হোক, আমি কি বললাম, E20 বলতে এটাকে E20 বলে, ঠিক আছে। ই ফর ইথানল, ই ফর ইথানল। তাহলে কত পার্সেন্ট ইথানল থাকবে বলো? 100 লিটারের মধ্যে 20 লিটার ইথানল থাকবে, মানে 20% থাকবে হচ্ছে ইথানল। আর 80 লিটার কি থাকবে, 80 লিটার থাকবে হচ্ছে পেট্রোল। তো এই সিস্টেমটাকে বলছে E20। E20, তাহলে বলো উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে বলো আমাকে তোমরা, তাহলে উত্তর কোনটা হবে আমাকে বলো। অপশন খ। অপশন খ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অপশন খ, হ্যাঁ, 20% ইথানল, 80% থাকবে হচ্ছে পেট্রোল। 20% ইথানল, 80% থাকবে হচ্ছে পেট্রোল। আচ্ছা, অন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এই কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়? অন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, দেখো ভাই, এক্সাম্পলের সাহায্যে বুঝলে জিনিস ভালো মনে থাকবে, পারবেও। যেমন আমি তোমাদের বলি, ধরো তোমাদের মধ্যে কেউ একজন, ধরো আমি এখানে কে কে জয়েন আছে, বিশ্বজিৎ, রাকেশ,
শুভজিৎ, আচ্ছা শুভজিৎকে নিলাম। শুভজিৎ, শুভজিৎ, শুভজিৎ। বললাম যে শুভজিৎ নামের যে ছেলেটা এ হচ্ছে ইঞ্জিনিয়ার, এক তরুণ ইঞ্জিনিয়ার। এ কি করেছে, একটা ছোট কোম্পানি তৈরি করেছে। ছোট কোম্পানি এগুলাকে আমরা বলবো স্টার্ট আপ। দেখবা যে তোমরা অনেক কিছু টার্মের মানে জানো না, হ্যাঁ, কারণ এগুলা বিজনেস টার্ম, এগুলা হচ্ছে বিজনেস টার্ম। স্টার্ট আপ, স্টার্ট আপ মানে ছোট একটা বিজনেস, এগুলো বলে স্টার্ট আপ। জাস্ট শুরু হয়েছে, কোনো একটা ছোট কোম্পানি শুরু করেছে, ঠিক আছে। সে কি করছে, সেই কোম্পানিতে কি বানাচ্ছে, স্যাটেলাইট বানাচ্ছে। কেমন স্যাটেলাইট, ন্যানো কতগুলো স্যাটেলাইট বানাচ্ছে, ন্যানো স্যাটেলাইট, ন্যানো স্যাটেলাইট বানাচ্ছে, ন্যানো স্যাটেলাইট বানাচ্ছে। মানে ওর কোম্পানিতে ও ন্যানো স্যাটেলাইট বানাচ্ছে। এই যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটের কি কাজ, ও করেছে কি, এই স্যাটেলাইট এটার কাজ হচ্ছে যে কখন খরা হবে, কখন বন্যা হবে তার পূর্বাভাস আগের থেকে দেওয়া। আমরা খরা বা বন্যার জন্য কি বলো, মানে রিপোর্টের জন্য অপেক্ষা করি কি না, ও এমন স্যাটেলাইট বানিয়েছে, খরা বা বন্যার পূর্বাভাস অটোমেটিক্যালি ওই স্যাটেলাইট থেকে সবার ফোন টু মোবাইল টু মোবাইল কম্পিউটারে চলে যাবে, অর্থাৎ হচ্ছে নেটের মাধ্যমে ছড়িয়ে যাবে। মানে খরার পূর্বাভাস মানে চলে আসলো, বন্যার পূর্বাভাস মানে চলে আসলো। ব্যাপারটা এইরকম ধরনের ধর স্যাটেলাইটও বানিয়েছে, ভালো কথা। কিন্তু তার পকেটে নেই টাকা বেশি, বুদ্ধি তো আছে মগজে ভরপুর, কিন্তু পকেটে টাকার অভাব। তো সেক্ষেত্রে কি হবে, তো স্যাটেলাইট তো বানাতে পারবে না বেশি, না ওটা কাজে লাগাতে পারবে না। তখন কি হচ্ছে, তখন তাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য, অর্থাৎ প্রোভাইডিং ক্যাপিটাল, ক্যাপিটাল দেওয়ার জন্য, তবে তাকে ক্যাপিটাল দেওয়ার জন্য যাতে ও গবেষণাটা ঠিকঠাক করে করতে পারে এবং স্যাটেলাইট ঠিকঠাক জায়গা মতো পাঠাতে পারে এবং প্রচুর পরিমাণে স্যাটেলাইট সে বানাতে পারে। এই তাকে উৎসাহিত করার জন্য, তাকে উৎসাহিত করার জন্য অন্তরিক্স অন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে ও কি পাবে, ও পাবে হচ্ছে টাকা পাবে। অর্থাৎ এটা কি করবে, এ তখন এখানে তাহলে টাকা পাবে মানে কি, টাকা দিয়ে তাহলে ওর তো লস, এরই তো লাভ। ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা এরকম হচ্ছে যে যা লাভ হবে না তার মধ্যে শেয়ার হবে, অর্থাৎ দুজন শেয়ার হোল্ডার হবে, এর ইন্টেলিজেন্সই আছে, ওর টাকা আছে, তো দুজন মিলে আলটিমেটলি একটা বিজনেস হচ্ছে। তো তাতে যা মুনাফা হবে সেই মুনাফার থেকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে ওটা, ব্যাপারটা এইরকম। তো সেক্ষেত্রে কে হেল্প করবে, অন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তাকে হেল্প করবে। এই অন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, এই ফান্ডটা কে স্পন্সর করে, এই টাকাটা অ্যাকচুয়ালি দেয় কে, এই টাকাটা অ্যাকচুয়ালি দেয় হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি কিন্তু এই টাকাটা প্রোভাইড করে থাকে। যদিও এটা ইসরোর মারফত আসে, অ্যাকচুয়ালি দেখে ইসরোই দেখে এই বিষয়টাকে, অন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডটাকে ইসরোই প্রোভাইড করে, টাকাটা এ প্রোভাইড করে কিন্তু টাকাটা আসে সেবির থেকে, টাকাটা আসে সেবির থেকে, তাহলে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয় সেবির দ্বারা, সেবি হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট আর দুইটা আমরা করব, তারপরে আমরা সায়েন্সে চলে যাব। দেখি 9 নম্বর, যুবিকা। যুবিকা প্রোগ্রামটি কোন সংস্থার একটি উদ্যোগ, কোন সংস্থার একটা উদ্যোগ হচ্ছে যুবিকা। এই যে প্রোগ্রামটা কোন সংস্থার একটা উদ্যোগ, দেখো যুবিকার পুরো নাম আগে তোমাদের জানতে লাগবে। ওয়াই, এটা হচ্ছে ইউবা, অর্থাৎ যুব, ভিআইটা তো ক্যাপিটালই থাকবে, এই যে ওয়াই ইউ ভিআই, যে ভিআই GYA NI, যুব বিজ্ঞানী KA RYAKRAM, কার্যক্রম, যুব বিজ্ঞানী কার্যক্রম, এর পুরো নামটা হচ্ছে যুব বিজ্ঞানী কার্যক্রম। অ্যাকচুয়ালি কিছুই না, যুব বিজ্ঞানী কার্যক্রম এটা হচ্ছে একটা প্রজেক্ট বা এটা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে কি হয় যে যে স্কুল স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে ক্লাস 9 স্কুল স্টুডেন্ট যারা আছে, যারা ক্লাস 9 স্ট্যান্ডার্ড অর্থাৎ নবম শ্রেণীতে পড়ে, সেই শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যে প্রাইমারি নলেজ, প্রাথমিক যে জ্ঞান, সেই জ্ঞানটাকে সরবরাহ করা, এটা হচ্ছে ইসরোর একটা কর্মসূচি, এটা হচ্ছে ইসরোর একটা কর্মসূচি।
তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইসরো, ইসরো হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকের দিনের কোশ্চেন নাম্বার 10। রাইস হোয়েল, রাইস হোয়েল, হোয়েল WHLE, হোয়েল মানে কি বলো তিমি, রাইস হোয়েল যা সম্প্রতি খবরে দেখা গেছে কোন অঞ্চলে বিশেষভাবে পাওয়া যায়? রাইস হোয়েল কোন অঞ্চলে পাওয়া যায়? ব্যাপারটা হচ্ছে এরকম, রাইস হোয়েল এটা একটা তিমি, কিন্তু বিপন্ন প্রজাতির এক তিমি, প্রায় বিপন্ন হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে মানে পৃথিবীতে এখন 50টারও কম এই রাইস হোয়েল আছে, 50টারও কম আছে রাইস হোয়েল গোটা পৃথিবী জুড়ে যদি আমরা বলি। আর এই রাইস হোয়েল ধ্বংস হয়ে যাওয়ার পিছনে মেন কারণ হচ্ছে ভাই তেলের খনি খনন করা, প্লাস বড় বড় জাহাজ যাতায়াত করে সমুদ্রের মধ্যে। এর ফলে কি এর অস্তিত্ব হুমকির মুখে পড়ে গেছে, অর্থাৎ অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। মেনলি এই রাইস হোয়েল এটা হচ্ছে মেক্সিকো উপসাগরে পাওয়া যায়। কোথায়? মেক্সিকো উপসাগরে, গালফ অফ মেক্সিকো, মেনলি এখানেই পাওয়া যাবে। মেক্সিকো উপসাগরে তুমি পাবে, গালফ অফ মেক্সিকো এটাতে তুমি পাবে। আর এদের কি বলতো, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এদের দাঁত থাকে না, দাঁতের বদলে এদের থাকে ছাকনির মতো অংশ, এই জন্য এদেরকে রাইস হোয়েল বলে। মানে ব্যাপারটা হোয়েল মানে তিমি যেরকম হয় তাদের মধ্যে একটু বৈসাদৃশ্য ওই তিমির সাথে এদের আছে, কি দাঁতের যে জায়গাটা সেই দাঁতের বদলে কি থাকে, ছাকনির মতো এদের অংশ থাকবে। তো এই তাহলে রাইস হোয়েল কোথায় পাওয়া যায়? এই রাইস হোয়েল কিন্তু পাওয়া যায় হচ্ছে মেক্সিকো উপসাগরে, গালফ অফ মেক্সিকো।